আসসালামু আলাইকুম। কল্পনা করুন একটি বন্দুক যেটা 2006 সালে তৈরি করা হয়, কিন্তু হঠাৎ সেই বন্দুক 1992 সালে পৌঁছে গেল। কিন্তু এটা কিভাবে সম্ভব? আর এই বন্দুকের পিছনের রহস্যে লুকিয়ে আছে এক মায়ের হারানো মেয়ের গল্প, যে টাইম ট্রাভেল করে অতীতে ফিরে এসেছে। কিন্তু অতীত তার জন্য কতটা ভয়ঙ্কর ছিল সেটা সে বুঝতে পারেনি। আর সত্যিটা জানলে আপনার মাথা ঘুরে যাবে। কে এই মেয়ে? কেন তাকে বারবার বলা হচ্ছে তোমার বাড়িতে আর ফিরে যেও না? আজকে এই হরর সিরিজ এক্সপ্লেন করব ডোন্ট কাম হোম, যা টাইম ট্রাভেলের রহস্য অনেকের মাথা ঘুরিয়ে দিয়েছিল। তাই আজকে আমি 6টা এপিসোড একসঙ্গে সহজভাবে ব্যাখ্যা করব। এই গল্পে আছে এক মায়ের হারানো মেয়ের খোঁজ, একটি বন্দুক যেটা সময়ের সীমা পেরিয়ে গেছে, আর একটি বাড়ি যেখানে ফিরতে মানা। তাহলে চলুন শুরু করা যাক। একটা বাড়ি দেখলেই গাটা কেঁপে ওঠে। মনে হয় এই বাড়িটা কিছু বলতে চায়। চারপাশটা একদম নীরব, আশেপাশে কোনো বাড়ি নেই, তবুও মনে হচ্ছে অনেক কিছু। কে ছিল সে? কেনই বা এসেছে? গল্পের শুরুতে আমরা ভারী নামে একটা মেয়েকে দেখতে পাই। ভারীর ছোট একটা মেয়ে আছে, তার নাম মিন। ভারী তার মেয়েকে নিয়ে তার বাড়িতে যাচ্ছে, মানে ভারীর মায়ের বাড়িতে। কিছু দূর যাওয়ার পর ভারী মিনকে বলে, আসো আমরা লুকোচুরি খেলি। আমি 1 থেকে 20 পর্যন্ত গুনবো, তার মধ্যে তুমি লুকিয়ে পড়বে যেন তোমাকে না দেখা যায়। এরপর ভারী গুনতে শুরু করে, আর গাড়ির পিছনের ছিটে একটা কাপড় মুড় দিয়ে বসে পড়ে মিন। মিনকে দেখার কোনো উপায় নেই। যদি কেউ মিনকে এই অবস্থায় দেখে, সবাই ভাববে এখানে হয়তো কোনো কাপড় রাখা আছে। তখন ভারীর ফোনে ইউথাচাই নামে কেউ একজন ফোন করে, কিন্তু ভারী ফোন ধরে না। এর কিছুক্ষণ পর ভারী একটা পেট্রোল পাম্পে এসে থামে, গাড়িতে তেল ভরে নেয়। এখানে লোকটা ভারীর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, কেননা সে গাড়িতে কাউকে দেখতে পাচ্ছে না। তার মধ্যে ভারীর মুখে মারের অনেক চিহ্ন রয়েছে। এরপর গাড়িটা পার্কিং করে ভারী কিছু খাবার নেওয়ার জন্য সুপার শপে যায়। মিন তখন গাড়িতেই ছিল। প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার পর ভারী বিল দেওয়ার সময় সেখানে সিসি ক্যামেরা দেখতে পায়। আর সিসি ক্যামেরা দেখার পর তাকে নার্ভাস মনে হচ্ছিল। সে অদ্ভুতভাবে বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, কিন্তু কেন? এরপর কেনাকাটা করে ভারী তার গাড়িতে চলে আসে আর তার মেয়েকে ডাক দেয়, কিন্তু তার মেয়ে কোনো সাড়া দেয় না। তখন তার মেয়ে যে কাপড়ের নিচে ছিল সেই কাপড়টা উঠায়, কিন্তু সেখানে তার মেয়ে মিনকে দেখতে না পেয়ে ভারী একদম অস্থির হয়ে যায়। তার মেয়েকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর মিন গাড়ির সামনে থেকে বের হয়ে আসে। ভারী তার মেয়েকে দেখে অনেকটা শান্তি পায়। আর একটু দেরি হলে তার মা হয়তো স্ট্রোক করেই মারা যেত। কিছুক্ষণ যাওয়ার পর তার ফোনে আবার ইউথাচাই এর ফোন আসে। তখন ভারী গাড়ির গ্লাস খুলে তার ফোনটা বাইরে ফেলে দেয়। এরপর আবার চলতে শুরু করে। এখানে কথা হচ্ছে ভারী তার মেয়েকে কেন লুকাতে বলল, সিসি ক্যামেরা দেখে কেন ভয় পাচ্ছিল সে, আর তাকে কে ফোন দিচ্ছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস ফোন, সেটাও সে ফেলে দিল। এই সব কিছুই আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো যাই হোক, কিছু দূর যাওয়ার পর ভারী গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে যায়। তখনই তার সামনে ট্রাক চলে আসে। তারা একটুর জন্য প্রাণে বেঁচে যায়। যেহেতু তার ঘুমের জন্য গাড়ি চালাতে কষ্ট হচ্ছে, তাই গাড়িটি রাস্তার পাশে রেখে ভারী গাড়িতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন পুলিশের ডাকাডাকিতে ভারীর ঘুম ভেঙে যায়। তখন পুলিশ তাকে বলে, আপনি এই নির্জন জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে রেখেছেন, আপনার তো ভাগ্য ভালো যে কোনো ট্রাক আপনাকে চাপা দিয়ে মারেনি। দয়া করে এখান থেকে চলে যান, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আর এখানে আশেপাশে কোনো হসপিটাল, কোনো বাড়িঘর বা কোনো পুলিশ স্টেশন নেই যে আপনাকে তৎক্ষণিক সাহায্য করতে পারবে। এরপর ভারী গাড়িটা নিয়ে আবার চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর একটা বাড়ির সামনে সে গাড়িটা দাঁড়ায়। বাড়িটির নাম হচ্ছে জারুকানান্ত হাউস। বাড়িটা তৈরি হয় 1932 সালে। এখানে আমরা একটা নিস্তব্ধ বাড়ি দেখতে পাই। বাড়ির 4-5টা জঙ্গল দিয়ে ঘেরা। বাড়িটা দেখে মনে হচ্ছে এই বাড়িটা হয়তো কিছু বলতে চায়, কিন্তু কি? এরপর ভারী তার মেয়েকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে, আর একটা রুমে গিয়ে মিনকে বলে, এটা তোমার ঘর। আমি তোমার সমবয়সী যখন ছিলাম তখন আমি এই রুমেই থাকতাম। এই ঘরে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তারা যখন কাপড় গোছাচ্ছিল তখন তাদের দরজায় কেউ জোরে জোরে নক করে। ভারী চমকে উঠে তার মেয়েকে বলে, তুমি এখানে থাকো, আমি দেখে আসছি নিচে কে এসেছে। ভারী নিচে এসে দরজা খুলে একজন লোককে দেখতে পায়। তার একটি চোখ নষ্ট। তখন ভারী তাকে বলে, আপনি মনে হচ্ছে নাটি, মানে এই লোকটির নাম নাটি। তখন ভারী বলে, আপনাকে আমার চেনা চেনা মনে হচ্ছে, কোথাও যেন দেখেছি আমি আপনাকে। কিন্তু ভারী কোনোভাবে মনে করতে পারছে না যে তাকে সে কোথায় দেখেছে। ভারীর জন্য এই লোকটা মানে নাটি কিছু খাবার নিয়ে এসেছে। ভারীর মা যখন বেঁচে ছিল তখন নাটি এই বাড়িটা দেখাশোনা করত। তো যাই হোক, এরপর নাটি খাবারগুলো ঘরে রেখে চলে যায়। চলে যাওয়ার সময় নাটি ভারীকে একটা ফোন দেয় আর বলে যে কোনো সমস্যা হলে তাকে যেন সে ফোন করে। আর এখান থেকে কিছু দূরে একটা দোকান আছে, সে
চাইলে সেখান থেকে তার যাবতীয় জিনিসপত্র কিনে আনতে পারে। নাটি আরো বলে, আজকে বৃষ্টি আসতে পারে, আর বৃষ্টি আসলে বিদ্যুৎ থাকে না। আমি রান্নাঘরে একটা টর্চ লাইট রেখেছি, তুমি সেটা ব্যবহার করো। ভারী তখন বলে, এখানে তো জেনারেটর আছে, আমরা জেনারেটর চালিয়ে নেব। নাটি তখন বলে, 30 বছর ধরে এই জেনারেটর চালানো হয়নি, সেটা এখন হয়তো চলবে না। আর এখানে আমরা জানতে পারি এই বাড়িটা গত 30 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এরপর নাটি বাড়ির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থেকে সেখান থেকে চলে যায়। এদিকে মিন আলমারির ভিতর থেকে একটা গল্পের বই খুঁজে পায়। তখন সেখানে তার মা আসে। তার মা ব্যাগ থেকে সব কাপড় চোপড় বের করছিল। আর এখানে আমরা ব্যাগের ভিতর কিছু টাকা দেখতে পাই, আর তার কাছে একটা বন্দুকও ছিল। রাত হয়ে যাওয়ার পর মিনের এখানে ভালো লাগছিল না। তার সমবয়সী কেউ নেই, তার খেলার কিছু নেই। তখন মিন তাকে বলে, মা চলো আমরা টিভি দেখি। যখন ভারী টিভি অন করে সেখানে কোনো চ্যানেল ছিল না। চ্যানেল না থাকাই স্বাভাবিক, কারণ 30 বছর ধরে বাড়িটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তখনই টিভিতে তাদের পিছনে দাঁড়িয়ে থাকতে একটা ভয়ানক শয়তান জিনকে দেখা যায়। তারা ভয়ে চমকে ওঠে, কিন্তু পিছনে তাকিয়ে সেখানে আর কাউকে দেখতে পায় না। রাতে ভারী বাথরুমে একটা ভাঙ্গা আয়না দেখতে পায়। সে আয়নার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তাকে দেখে মনে হচ্ছে সে আয়নার সাথে কথা বলছে। তখন কেউ একজন তার কাঁধে হাত দেয়। সে পাশে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। ভারী ভাবে এটা হয়তো তার মনের ভুল। একটু পর সেখানে মিন একটা ঘর দেখতে পায়, যেটা বাহির থেকে তালা মেরে রাখা হয়েছে। তখন মিন তার মাকে জিজ্ঞেস করে, মা এই রুমটা তালা মেরে রাখা হয়েছে কেন? তখন ভারী তার মেয়েকে বলে, তোমার নানি এই ঘরটা তালা মেরে রেখেছে, আর এই ঘরে আমাকে ঢুকতে না করেছিল, তাই আমি আজ পর্যন্ত এই ঘরে ঢুকিনি। রাতে খাবার খাওয়ার সময় বিদ্যুৎ চলে যায়। বাহিরে তখন বৃষ্টি হচ্ছিল, আর আকাশে অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে। মিন অনেক ভয় পাচ্ছে। ভারী তার মেয়েকে বলে, কি হয়েছে? তখন মিন হাতের ইশারা দিয়ে বলে, পিছনে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু ভারী পিছনের দিকে তাকিয়ে দেখতে পায় সেখানে কেউ নেই। তার একটু পর আবার মিন দেখতে পায় সেই ভয়ঙ্কর শয়তান জিনকে, যে তার দিকে ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। মিন ভয়ে চিৎকার দিয়ে ওঠে। ভারী বলে, বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো তুমি ভুল দেখেছো। বিদ্যুৎ আসছিল না দেখে ভারী বাহিরে যায় জেনারেটর অন করার জন্য। জেনারেটর যখন অন করে তখন বাড়িতে বিদ্যুৎ চলে আসে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার সব বাতি নিভে যায়। কেননা 30 বছর ধরে এই মেশিন একবারও অন করা হয়নি, তাই তারা আজকে অন্ধকারেই থাকার সিদ্ধান্ত নেয়। রাতে মিন যে বইটা আলমারি থেকে পেয়েছিল, এই বইয়ের গল্পটা পড়ে ভারী তার মেয়েকে শোনাচ্ছে। এরপর তারা দুজনেই একসময় ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ভারী আর তার মেয়ে কানামাছি খেলছিল। এখানে মিন 1 থেকে 20 পর্যন্ত গুনে আর ভারী গিয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে। একটু পর ভারী দেখতে পায় মিন তাকে খুঁজতে খুঁজতে রুমে এসেছে, কিন্তু রুমে মিন ভারীকে না পেয়ে রুম থেকে বের হয়ে যায়। তার পিছু পিছু তার মাও বের হয়, কিন্তু তার মা দেখতে পায় তার মেয়ে একটা মুখোশ পরে আছে আর অদ্ভুতভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর একটা রুমে গিয়ে কাগজে রং দিয়ে আঁকাআঁকি করছে। মিন যখন তার দিকে তাকায় তখন মিন তাকে পাশ থেকে ডাক দেয়। এরপর ভারী তার মেয়ের দিকে তাকানোর পর সামনে তাকিয়ে আর সেখানে কাউকে দেখতে পায় না। সে অবাক হয়ে যায়, তাহলে তার সামনে কে বসেছিল এবং সেই টেবিলে কোনো খাতা বা কোনো রং সেখানে নেই। মিন তখন তার মাকে জিজ্ঞেস করে, মা এটা কার রুম? ভারী বলে, এটা তোমার নানির রুম, এখানে তোমার নানি থাকতো। তখন মিন সেখানে একটা বক্স দেখতে পায়। বক্স খুলে সেখান থেকে সে কিছু কাগজের ছবি পায়। তখন ভারী মেয়েকে বলে, এই কাগজের ছবিগুলো দিয়ে আমি ছোটবেলায় খেলতাম। এরপর দেখা যায় মিন আর তার মা মিলে এই ছবিগুলো নিয়ে খেলতে শুরু করেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভারী তার মেয়েকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় সেই মুখোশ পরে। তখন মিন তার মাকে জানলার দিকে ইশারা করে। ভারী দেখতে পায় তার মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। সে দৌড়ে তার মেয়ের কাছে যায়। আবার যখন সেই মুখোশ পরা মেয়ের দিকে তাকায় সেখানে আর কাউকে দেখতে পায় না। এখানে হয়তো আপনারা একটা বিষয় বুঝতে পেরেছেন, দুজন কিন্তু দুজনকে দেখতে পাচ্ছে। ভারী দেখতে পাচ্ছে একটা বাচ্চাকে, আর মিন দেখতে পাচ্ছে একটা ভয়ঙ্কর শয়তান খারাপ জিনকে, যার চোখগুলো আগুনের মতো জ্বলে। ভারী যখন দেখতে পেল তার মেয়ের কোনো খেলার সাথী নেই এখানে, তার মেয়ে এখানে অনেক বোর হচ্ছে, তাই সে তার মেয়েকে নিয়ে সমুদ্রে যায় কিছু সময় কাটানোর জন্য। মিন এখানে এসে অনেক আনন্দ করছে, কারণ তার বাসায় থাকতে থাকতে তার যেন দম বন্ধ হয়ে আসছিল। তখন ভারী নাটিকে ফোন দেয় আর তাকে জিজ্ঞেস করে, আমাদের বাসার চারপাশে কোনো 4 থেকে 5 বছরের বাচ্চা আছে কিনা। নাটি তাকে জানায় যে 2-3 কিলোমিটার মধ্যে কোনো বাড়িঘর নেই, আর বাচ্চা তো এখানে আসার কোনো প্রশ্নই আসে না। তখন ভারী একটু অবাক হয়, তাহলে সে এতদিন ধরে যাকে দেখছিল সে কে, সে মেয়েটা কোথায় থেকে এসেছে। এরপর ভারী সমুদ্রের দিকে তাকিয়ে তার মেয়েকে দেখতে পায় না। তার মেয়েকে সেখানে দেখতে না পেয়ে তার বুক যেন ছেদ করে উঠল। সে দৌড়ে সমুদ্রের কাছে যায় আর তার মেয়েকে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু তার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছিল না। কিছুক্ষণ ডাকার পর তার মেয়ে পাথরের চিপা থেকে বের হয়ে আসে। ভারী তখন মিনকে বকা দেয়, তোমাকে বলেছিলাম না তুমি সমুদ্রের দিকে আসবে না, তাহলে কেন এসেছো। বকা দিয়ে সে তার মেয়েকে বাড়িতে নিয়ে আসে। তখন তার মেয়ে কাঁদতে কাঁদতে বলে, মা এখানে আমার ভালো লাগছে না, এখানে আমার ভয় করছে। ওই সময় আবার ভারী মুখোশ পরা বাচ্চা মেয়েকে দেখতে পায়। ভারী তাকে জিজ্ঞেস করে, তুমি কে, কোথায় থেকে এসেছো। তখন আবার মিন তার পিছন দিক থেকে দৌড়ে চলে যায়, আর মুখোশ পরা মেয়েটাও সেখান থেকে গায়েব হয়ে যায়। তখন ভারী তার মেয়ের পিছনে ছুটতে থাকে। মিন বাহিরে গিয়ে একটা গাছের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। সেখানে আমরা একটা হাত দেখতে পাই। তখন
সেখানে ভারী এসে তার মেয়েকে জিজ্ঞেস করে, এভাবে তাকিয়ে আছো কেন, ওখানে কি? মিন তাকে বলে, মা ওখানে কেউ আছে, আমি দেখেছি। কিন্তু ভারী সেই দিকে তাকিয়ে সেখানে আর কিছুই দেখতে পায় না। এরপর ভারী একটি বক্স থেকে সেই মুখোশ খুঁজে পায় যেটা পরে বাচ্চারা সবসময় তার সামনে আসছিল। সেদিন রাতে মিন তার মাকে আবার বলছিল, মা এখানে আমার ভালো লাগে না, চলো আমরা এখান থেকে চলে যাই। ভারী মিনকে বলে, আমাদের কাছে শুধু এই বাড়িটাই আছে, এই বাড়িতে যদি আমরা না থাকি তাহলে আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। তখন ঘরে থাকা সব লাইট ফ্লিকার করতে শুরু করে। মিন তখন সেই জিনকে আবার দেখতে পায় যেটা তার দিকে এগিয়ে আসছে। জিনটা এতটাই ভয়ানক ছিল, তাকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে মিন। তার শরীর ভয়ানক ভাবে কাঁপতে থাকে। তখন ভারী তাকে কোলে তুলে নিয়ে উপরে রুমে নিয়ে আসে। ভারী তার মেয়েকে জিজ্ঞেস করে, তুমি কিসে ভয় পাচ্ছ, তুমি কাকে দেখতে পাচ্ছ? মিন বলে, এই বাড়িতে কিছু একটা আছে। ভারী বলে, তুমি কি কোনো বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছ? মিন বলে, না আমি কোনো বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যাকে দেখতে পাচ্ছি সে অনেক ভয়ঙ্কর, অনেক লম্বা, তার চোখ আগুনের মতো জ্বলজ্বল করে সব সময়। এরপর ভারী তার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে নিচে চলে আসে। ভারী চেয়ারে বসে কান্না করছিল। তখন তার আগের কিছু দৃশ্য মনে পড়ে যায়। তার স্বামী তাকে অনেক মারধর করেছে। প্রথমে আমরা দেখেছিলাম ভারীর মুখে অনেক মারের দাগ, এই মারগুলো তার স্বামী তাকে দিয়েছে। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ভারী তার স্বামীর দিকে বন্দুক তাক করে আছে আর তাকে গুলি করে দেয়। কিন্তু এরপর কি হলো সেটা আমাদের আর দেখানো হয় না। ভারী তার মেয়ের চিল্লানোর আওয়াজ পেয়ে তার ঘোর ভেঙে যায়। সে দৌড়ে তার রুমের সামনে চলে আসে। এখানে এসে সে দেখতে পায় রুমের দরজাটা ভিতর থেকে লক করে রাখা হয়েছে। সে তার মেয়েকে ডাকতে থাকে। ঘরের ভিতর আমরা দেখতে পাই মিন যে খাটে শুয়েছিল সেই খাটটা হাওয়াতে ভাসছে এবং জোরে জোরে এটা ভয়ানক ভাবে কাঁপছিল। মিন ভয়ে খাট থেকে নেমে পড়ে। আর তখন আমরা সেই ভয়ানক শয়তানটাকে দেখতে পাই। এই শয়তানটার পা আগুনে পুড়ে যাচ্ছে। সেটা আস্তে আস্তে মিনের দিকে এগিয়ে আসতে থাকে। তার চোখ আগুনের মতো জ্বলছিল। ভয়ঙ্কর এক চেহারা, লম্বায় নিচ থেকে একদম সিলিং পর্যন্ত। এই সব দেখে মিন ভয় পেয়ে আলমারির ভিতর ঢুকে যায়, কিন্তু সে আলমারি থেকে কোথাও যেন গায়েব হয়ে যায়। আর তখন সাথে সাথে দরজাটা একাই খুলে যায়। ভীরা যখন ঘরে যায় তখন হাওয়া থেকে খাটটা নিচে পড়ে যায়, কিন্তু রুমের কোথাও তার মেয়েকে সে দেখতে পাচ্ছিল না। সারা ঘর তন্ন তন্ন করেও তার মেয়েকে খুঁজে পায় না। ভারী মরিয়া হয়ে সারা বাড়ি খুঁজে বেড়ালেও মেয়ের কোনো খোঁজ মেলেনি। অন্য পাশে আমরা ফা নামে একটা মেয়েকে দেখি। সে একজন ইন্সপেক্টর। ফোনের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে ফোনটা রিসিভ করলে ওই পাশ থেকে ভারী তাকে বলে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে যেন তাড়াতাড়ি এখানে চলে আসে। ভারী যখন মিনকে সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও পেল না, তাই সে পুলিশকে ফোন করে তার বাড়িতে আসতে বলে। এরপর ফা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার সময় সে তার সহযোগী টিকে ফোন করে জারুক আনন্দ হাউসে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই ফা জারুক আনন্দ হাউসে চলে আসে। পুলিশের জন্য ভারী এতক্ষণ বাহিরে দাঁড়িয়েছিল। যখন ভারী ফাকে দেখতে পায় সে একটু অবাক হয়, কারণ ফা প্রেগনেন্ট ছিল। ভারী ফাকে জিজ্ঞেস করে, আপনি একা এসেছেন? ফা বলে, এখন পর্যন্ত আমি একাই এসেছি, কিছুক্ষণের মধ্যে আমার সহযোগী চলে আসবে। এরপর তারা দুজনে ঘরের ভিতর চলে আসে। ফা উপরের দিকে তাকিয়ে দেখতে পায় ঝাড়বাতি বা চ্যান্ডেলিয়ার জায়গাটা খালি পড়ে আছে। দেখে মনে হচ্ছে এখানে আগে ঝাড়বাতি ছিল, আর ঝাড়বাতির নিচ বরাবর মেঝেতে আগুনের চিহ্ন রয়েছে। ফা বুঝতে পারে হয়তো ঝাড়বাতিটা উপর থেকে নিচে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। ফা এই সব কিছুরই ছবি তুলছিল যাতে করে তার ইনভেস্টিগেশন করতে সুবিধা হয়। ফা ভারীকে তার মেয়ের সম্পর্কে সবকিছু বলতে বলে। তার মেয়ের নাম কি, মেয়ের বয়স কত, মেয়ের উচ্চতা কতটুকু, মানে এক কথায় সব ডিটেলস বলতে বলে। এরপর ভারী আস্তে আস্তে তার মেয়ের সম্পর্কে যাবতীয় সব তথ্য ফাকে দিয়ে দেয়। ফা বলে, আপনার হাজবেন্ড কোথায়, তাকে দেখতে পাচ্ছি না। তখন ভারী বলে, আমি আমার হাজবেন্ডের সাথে থাকি না, তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। কথাটা শুনে ফা একটু অবাক হয়। ফা তার কাছে তার মেয়ের ছবি চায়, কিন্তু ভারী বলে তার কাছে কোনো ছবি নেই। ফা তখন বলে, আপনার মেয়ে আর আপনার কাছে তার কোনো ছবি নেই, এটা কি বিশ্বাসযোগ্য? তখন ভারী বলে, আমার মেয়ের ছবি আমার ফোনে ছিল, কিন্তু আমার ফোনটা হারিয়ে গিয়েছে। আর আমরা তো দেখতে পেয়েছিলাম এপিসোড 1-এ ভারী তার ফোনটা ফেলে দিয়েছিল। ফা তখন বলে, তাহলে তো অবশ্যই আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনার মেয়ের ছবি আপলোড করে থাকবেন। তখন ভারী বলে যে না, আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। এই কথাটা শুনেও ফা বেশ কিছুটা অবাক হয়, কারণ এই যুগে এসে একজন মেয়ে নাকি বলছে সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না। এরপর ভারীকে বলে, আপনি কখন খেয়াল করলেন যে আপনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না? ভারী বলে, আমি 3টার সময় খেয়াল করেছি যে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে 3টার সময় আমার মেয়ে এই বাড়ি থেকে উধাও হয়ে যায়। ফা বলে, আপনি কি শিওর যে 3টা থেকে আপনি আপনার মেয়েকে পাচ্ছেন না? ভারী বলে, হ্যাঁ আমি ঘড়ি দেখেছি। কিন্তু ফা যখন ঘড়ির দিকে তাকায় সে দেখতে পায় ঘড়ির কাঁটা 3টিতে আটকে আছে, মানে ঘড়ি নষ্ট। তাই ফা এই টাইমটাকে গুরুত্ব দেয় না। এরপর মিন যে রুমে থাকতো সেই রুমে ফা চলে আসে। ঘরে এসে দেখতে পায় ঘরটা
একদম এলোমেলো আর খাটটা ভাঙা পড়ে আছে। তখন ফা ভারীকে বলে এগুলো কিভাবে হলো, আর এটা দেখে তো মনে হচ্ছে কোনো ধস্তাধস্তি হয়েছে এই রুমে, আর কাল রাতে কি হয়েছে সবকিছু আমাকে খুলে বলবেন, কোনো কিছু বাদ দিবেন না। এরপর ভারী বলে আমি নিচে ড্রয়িং রুমে ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম আমি, তারপর ঘড়ির ঘন্টা শুনে আমার ঘুম ভেঙে যায়। তখন আমার মেয়ে আমাকে ডাকছিল, তাই দ্রুত উপরে চলে এলাম। তারপর দেখলাম খাট বাতাসে ভাসছে। আমি ঘরে ঢুকতেই খাটটা হাওয়া থেকে পড়ে গেল। আমি আমার মেয়ের নাম ধরে ডাকলাম, সব জায়গায় খুঁজলাম কিন্তু পেলাম না। খাট হাওয়াতে ভাসছে এই কথাটা ফায়ের কাছে একটু অন্যরকম লাগে। সে অবাক হয়ে ভাবে যে এটাও কোনোদিন হয় নাকি। কিছুক্ষণের মধ্যেই সেখানে টি চলে আসে, মানে ফায়ের সহযোগী। সেইখানে সে ঘরের প্রতিটা জায়গার ছবি তুলে নেয়। টি বাহিরে একটা ছোট ঘর দেখতে পায় আর ভারীকে জিজ্ঞেস করে সেখানে কি আছে। ভারী জানায় সেখানে জেনারেটর আছে। তাই সবাই নিচে এসে জেনারেটর দেখে বেশ অবাক হয়ে যায়। তারা বলে এই ছোট একটা বাড়ির জন্য এত বড় জেনারেটর কেন? তখন ভারী বলে আমার মা এটা লাগিয়েছিলেন। ফা তখন ভারীকে বলে আপনার মেয়ে হারিয়ে যাওয়ার আগে আপনাকে এমন কিছু বলেছিল যেটা খুব রহস্যজনক বা সন্দেহজনক? ভারী বলে হ্যাঁ, আমার মেয়ে হারিয়ে যাওয়ার একদিন আগে জঙ্গলে কাউকে দেখেছে, কিন্তু আমি সেখানে কাউকে দেখতে পাইনি। তখন ভারী তাদের সেই জঙ্গলে নিয়ে আসে যেখানে মিন কাউকে দেখেছিল, কিন্তু ফা এখানে সন্দেহজনক কিছু দেখতে পায় না। অবশ্য এখানে সে বড় মানুষের পায়ের ছাপ দেখতে পায়। তখন ভারী বলে আমার মেয়েকে খোঁজার সময় দেখে এসেছিলাম। ফা তার জামাতে রক্ত লেগে থাকার কারণ জিজ্ঞেস করে। ভারী বলে আমি আমার মেয়েকে খোঁজার জন্য যখন দৌড়াচ্ছিলাম তখন পড়ে গিয়ে আমি এখানে আঘাত পাই। এরপর তারা জঙ্গল থেকে চলে আসে। ফা গাড়ির নাম্বার প্লেট দেখে বুঝতে পারে তারা ব্যাংকক থেকে এখানে এসেছে। তখন ফা ভারীকে জিজ্ঞেস করে আপনি ব্যাংকক থেকে এখানে আসার সময় কোথায় কোথায় দাঁড়িয়েছিলেন সবকিছু আমাকে বলেন। এরপর ভারী বলে আমরা রবিবার রাতে বের হয়েছিলাম। রাস্তায় আসার সময় আমরা একটা গ্যাস স্টেশন বা পেট্রোল পাম্প স্টেশনে নেমেছিলাম। ফা তাকে জিজ্ঞেস করে আপনি রাতের বেলাতেই কেন বের হলেন? আপনি কি কারো থেকে পালাচ্ছিলেন? তখন সেখানে গাড়ি নিয়ে আসে নাটি। ফা এগিয়ে গিয়ে নাটিকে জিজ্ঞেস করে আপনি ভারী মেয়েকে কোথাও দেখেছেন? নাটি বলে না, ভারী এখানে একাই এসেছে, তার সাথে কোনো বাচ্চা ছিল না। এখানে নাটি অবশ্য ভারীর মেয়েকে দেখতে পায়নি, কারণ এপিসোড 1 আমরা দেখেছিলাম নাটি যখন প্রথম এই বাসায় আসে তখন মিন উপরে বসে তার কাপড় গোছাচ্ছিল। তো যাই হোক, তারপর ফা ভারীকে বলে আপনার মেয়ে যে এখানে এসেছে আপনি তার কোনো প্রমাণ দিতে পারেননি, আপনার মেয়ের কোনো অস্তিত্ব আমি এখানে খুঁজে পাইনি, তাহলে কিভাবে আমরা বিশ্বাস করব যে আপনার মেয়ে হারিয়েছে? আপনি প্রমাণ বের করার পর আমাদেরকে জানাবেন, তাহলে আমরা আপনাকে সাহায্য করতে পারবো। এরপর ভারীকে একটা নাম্বার দিয়ে বলে আগে আপনার মেয়ের অস্তিত্ব বের করুন বা প্রমাণ বের করুন, তারপর আমাকে এই নাম্বারে ফোন দিয়ে জানাবেন। এরপর ফা চলে যায় আর ভারী পুলিশের সাহায্য না পেয়ে বসে কাঁদতে থাকে এবং সেখানে নাটি এসে বলে যদি কোনো সাহায্য লাগে আমাকে জানাবেন। তখন ভারী নাটিকে বলে আপনি কি সত্যি আমার মেয়েকে সেদিন দেখেননি? কিন্তু নাটি কিছু বলে না। সে বলে আমি সবাইকে জিজ্ঞেস করে দেখছি তারা কোনো বাচ্চা মেয়েকে দেখেছে কিনা। এরপর সেখান থেকে নাটি চলে যায়। অন্য পাশে আমরা ফাকে পুলিশ স্টেশনে দেখি সে এই কেসটা নিয়ে একটু চিন্তিত। এরপর গাড়ি নিয়ে যাওয়ার সময় সেখানে টি এসে তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাবে। ফা বলে এই কেসের ইনভেস্টিগেশন করতে যাব, প্রমাণ খুঁজতে হবে। সে যেহেতু প্রেগনেন্ট ছিল তাই সে এটা ভালোভাবেই বুঝতে পেরেছে যে একটা মা কখনো নিজের মেয়েকে নিয়ে এত বড় মিথ্যা কথা বলতে পারে না। আর আমার এই কেসে কিছু বিষয় অস্বাভাবিক লেগেছে। তখন টেই বলে আমিও তোমার সাথে যাব, তোমার একা যাওয়ার দরকার নেই। এখানে টেই ফা এর অনেক টেক কেয়ার করে। তো যাই হোক, এরপর তারা দুজনে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। কিছু দূর চলার পর তারা সেই পেট্রোল স্টেশনে এসে পৌঁছায় যেখান থেকে ভারী তেল নিয়েছিল। তারা সিসিটিভিতে দেখতে পায় সত্যি ভারী এখান থেকে তেল নিয়েছে। তখন ভারী লোকটাকে বলে যে কর্মচারী গাড়িতে তেল দিচ্ছে ওই কর্মচারীকে ডেকে নিয়ে আসুন। তখন লোকটা কর্মচারীকে ডেকে নিয়ে আসে। ফা তাকে বলে যখন আপনি ওই গাড়িতে তেল দিচ্ছিলেন তখন গাড়িতে কে কে ছিল? লোকটা একটু ভেবে বলে সেখানে শুধু একটা মেয়েই ছিল। ফা তাকে আবার জিজ্ঞেস করে আপনি গাড়িতে কোনো বাচ্চাকে দেখতে পাননি? লোকটা আবার ভেবে উত্তর দেয় যে না, সেখানে শুধু মেয়েটাই ছিল। লোকটা সত্যি সেখানে কোনো বাচ্চাকে দেখতে পায়নি। আমরা এপিসোড 1 সেটাই দেখেছিলাম। যখন ভারী তেল নিতে এখানে আসে তখন ভারী তার মেয়েকে লুকিয়ে থাকতে বলেছিল। মিন লুকিয়ে থাকার জন্যই লোকটা তাকে দেখতে পায়নি। তো যাই হোক, এরপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে আর ভারী যেখান থেকে খাবার কিনেছিল সেই সুপার শপে যায়। তারা ভালোভাবে সুপার শপ পর্যবেক্ষণ করছিল। এরপর সেখানে থাকা একটা মেয়েকে বলে রবিবার রাতের ফুটেজ আমাকে দেখাও। এরপর তারা এখানে দেখতে পায় ভারী সুপার শপে একাই এসেছিল। তারা এখানে অনেকগুলো সিসি ক্যামেরার ফুটেজ দেখে এটাই জানতে পারে। এরপর তারা দেখতে পায় ভারী একা একাই কথা বলছিল। এই বিষয়টা দেখে তারা অনেক অবাক হয়ে যায়। ভারী হয়তো তার মেয়েকে হ্যালুসিনেশন করছে। কিন্তু আমরা তো এপিসোড 1 দেখতে পেয়েছিলাম ভারীর মেয়ে মিন সামনের ছিটে লুকিয়েছিল। ওই সময় ভারী মিনের সাথে কথা বলছিল, যেটা সিসিটিভিতে দেখা যাচ্ছিল না, মানে সিসিটিভিতে মিনকে দেখা যাচ্ছিল না। আর তারা ভাবে যে ভারী একাই কথা বলছিল। এরপর ফা থানায় এসে ভাবতে থাকে যে ভারী একা একা গাড়িতে কার সাথে কথা বলছিল আর তার মেয়ে সত্যি এখানে আসছিল কিনা, এসব নিয়ে সে একটু চিন্তা করছিল। তখন সেখানে হেড অফিসার দানাই আসে। দানাই ফাকে তার রুমে আসতে বলে সেখান থেকে চলে যায়। ফা যখন দানাইয়ের রুমে আসে তখন দানাই তাকে বলে তুমি এই অবস্থায় ডিউটি
ডিউটিতে না আসলেই পারো। আর এখানে আমরা জানতে পারি দানাইয়ের স্ত্রী থাকা সত্ত্বেও সে ফায়ের সাথে সম্পর্ক করেছে, এমনকি তার একটা মেয়েও আছে। ফা সবকিছু জানার পরেও দানাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। ফা ভেবেছিল দানাই তাকে সত্যি সত্যি ভালোবাসে আর সে প্রেগনেন্ট হয়ে যায়। তো যাই হোক, এরপর ফা রুম থেকে বের হয়ে একটি জায়গায় গিয়ে কাঁদতে থাকে, কেননা সে সত্যি সত্যি দানাইকে অনেক ভালোবাসত। এরপর ফা আবার কাজ শুরু করে দেয়। সে কম্পিউটারে অনেক খোঁজাখুঁজি করার পর এটা জানতে পারে যে সত্যি ভারির একজন মেয়ে আছে। তখন ফা টেইকে ডেকে এনে বিষয়টা জানায়। তারা এখন একদম শিওর হয়ে গিয়েছে যে ভারির একটা মেয়ে আছে, কিন্তু তারা এটা শিওর হতে পারছে না যে ভারি তার মেয়েকে এখানে এনেছে কিনা। তখন ফা ক্যামেরার মধ্যে নাটিকে দেখে তার একটু সন্দেহ হয়। ফা ভাবে নাটি বলেছে সে মেয়েটাকে দেখতে পায়নি, কিন্তু আমার মনে হয় সে মিথ্যা কথা বলছে, আমাদের তার সাথে দেখা করা দরকার। এরপর তারা দুজন নাটির সাথে দেখা করতে চলে আসে। এখানে ফায়ের একটা ঘর দেখে সন্দেহ হয়। সে যখন রুমটা খুলে সেখানে তেমন কিছু দেখতে পায় না। নাটিকে জিজ্ঞাসা করে সে জারুকানন্ত বাড়ি কিভাবে চেনে। তখন নাটি বলে আমি 30 বছর আগে ভারির মায়ের ড্রাইভার ছিলাম। ফা নাটিকে আবার জিজ্ঞেস করে আপনার চোখ এরকম কিভাবে হয়েছে। নাটি বলে একটা পাগল মহিলা আমার চোখে কাজ ঢুকিয়ে দিয়েছিল, তারপর থেকে এই চোখটা নষ্ট হয়ে গেছে। ফা তখন বলে আপনি এটা পুলিশকে জানান নাই কেন। নাটি বলে পুলিশকে জানানোর আগেই সে 2 তলা থেকে পড়ে মারা যায়। এরপর ভারি আর তার মা এই বাড়ি থেকে চলে যায়। এরপর ফা একটা ছবি দেখিয়ে তাকে জিজ্ঞেস করে এই ছবিটা কার। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে অন্য পাশে ভারিকে দেখা যায়। সে 2টা ছবি দেখছিল। তখন তার কাছে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করার পর তাকে বেশ চিন্তিত দেখায়। এরপর সে গাড়ি নিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ভারি থানায় এসে পৌঁছায়। থানায় সে নাটিকে বসে থাকতে দেখে তাকে জিজ্ঞেস করে আপনাকে পুলিশ এখানে ধরে নিয়ে এসেছে কেন, আর আমার মেয়ে কোথায়। এরপর ভারিকে জিজ্ঞাসা করার জন্য আলাদা একটা রুমে নিয়ে যায়। ফা বলে আপনি বলেছিলেন আপনার মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে, আপনার মেয়েকে আপনি এখানে নিয়ে এসেছিলেন। তখন ভারি বলে হ্যাঁ, আমি তো এর আগেও আপনাদেরকে এটাই বলেছি। তখন ফা সিসিটিভি ছবিগুলো তাকে দেখায় যে তাহলে এখানে আপনার মেয়েকে দেখা যাচ্ছে না কেন। তখন ভারি বলে তার মেয়ে পিছনের সিটে বসেছিল। তখন টেই তাকে একটা ভিডিও দেখায় যেখানে ভারি গাড়িতে বসে একা একা কথা বলছিল, আর এটা সেই সময় যখন মিন লুকিয়েছিল, কিন্তু সিসি ক্যামেরায় তাকে দেখা যাচ্ছিল না। তখন ভারি বলে আমার মেয়ে ওখানেই ছিল। ফা তখন একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এটাকে। ভারি বলে এটা তো আমার মেয়ে মিন, কিন্তু আপনি এই ছবিটা কোথায় পেলেন। ফা বলে এই ছবিটাতে যে আছে সেটা আপনার মেয়ে না, এটা আপনি। এই কথাটা শোনার পর ভারি যতটা অবাক হয়েছে আমরাও কিন্তু ঠিক ততটাই অবাক হয়েছি, কারণ আমরা তো দেখেছি এটাই ভারির মেয়ে মিন। আর এই ছবিটার সম্পর্কেও ফা নাটিকেও জিজ্ঞেস করেছিল। তখন নাটিও বলেছে এটা ভারির ছবি। তখন ফা তাকে বলে আপনার মেয়ে আছে এটা প্রমাণ হয়ে গিয়েছে, কিন্তু আপনার মেয়ে এখানে এসেছিল কিনা এটা এখনো প্রমাণ হয়নি। আর আমাদের মনে হয় আপনি আপনার মেয়ের সাথে কিছু একটা করে ফেলেছেন। তখন আমাদের আগের একটা দৃশ্য দেখানো হয় যেখানে ভারি তার স্বামীর দিকে বন্দুক তাক করে বলছে আমার ডিভোর্স চাই, আমি আমার মেয়েকে আমার সাথে নিয়ে যাব। কিন্তু তার স্বামী বলে এটা কখনো সম্ভব না। তখন ভারি তার স্বামীকে ভয় দেখানোর জন্য গুলি করে দেয়, যেমনটা আমরা এপিসোড 1-এ দেখতে পেয়েছিলাম। কিন্তু গুলিটা তাকে শুধু ভয় দেখানোর জন্য করেছিল। গুলিটা গিয়ে আলমারিতে লাগে, আর এখানে আমরা দেখতে পাই তার স্বামীর কিছু না হলেও গুলি আলমারিতে গিয়ে লেগেছে, আর সেই আলমারিতেই তার মেয়ে মিনকে দেখা যায়। ফা বারবার ভারিকে জিজ্ঞেস করছিল যে আপনার স্বামীর সাথে আপনার কি হয়েছে, আপনার মেয়েকে আপনি কি করেছেন, সবকিছু আমাদের খুলে বলুন, না হলে আমরা ঠিকভাবে আমাদের কাজ করতে পারবো না। এরপর ভারি বলে তার স্বামী তার উপর অনেক অত্যাচার করত, তাই সে তার স্বামীর থেকে ডিভোর্স চেয়েছে এবং তাকে ভয় দেখানোর জন্য গুলি করে। কিন্তু গুলি গিয়ে লাগে আলমারিতে, আর সেই আলমারিতেই তার মেয়ে মিন বসেছিল। কিন্তু গুলিটা তার মেয়ের মাথায় একটুর জন্য লাগেনি। তার মেয়ে মিন কোনোভাবে বেঁচে যায়। যেহেতু ভারির সাথে তার স্বামীর ঝামেলা হয়েছে, তাই তার সন্দেহ হয় তার স্বামী তার মেয়েকে এখান থেকে ধরে নিয়ে গিয়েছে। তখন ভারি তার স্বামীকে ফোন দিয়ে বলে তুমি আমার মেয়েকে নিয়ে গেছো কেন, আমার মেয়েকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। কিন্তু তার স্বামী তার উপরে রাগ দেখাতে থাকে আর তাকে বকতে থাকে। ফা তখন ফোনটা নিয়ে ভারির স্বামীর সাথে কথা বলে, তাকে বলে আমি পুলিশ ইন্সপেক্টর, আপনার মেয়ে হারিয়ে গিয়েছে, আপনি আপনার মেয়ের সাথে কি করেছেন সবকিছু আমাদেরকে খুলে বলেন। তখন ভারির স্বামী ফাকে বলে আমি আমার মেয়ের সম্পর্কে কোনো কিছুই জানি না, কেননা কিছুদিন আগে ভারি আমার থেকে আমার মেয়েকে নিয়ে গিয়েছে। এরপর ফা ভারির স্বামীকে তার মেয়ের ছবি দিতে বলে। কিছুক্ষণ পর ভারির স্বামী তার ফোনে মিনের ছবি পাঠায়। ছবিটা দেখে ফা আর টেই দুজনেই বেশ অবাক হয়ে যায়, কেননা তারা যে ছবিটা এনেছে মানে ভারি ছোটবেলার ছবি, সেই ছবির সাথে হুবহু মিনের চেহারা মিল পাওয়া যায়। আর তারা এখন বুঝে যায় এতক্ষণ ভারি যা বলছিল তাই সবকিছুই সত্যি ছিল। এরপর তারা পুলিশ ফোর্স নিয়ে জঙ্গলে চলে আসে। গ্রামের কিছু লোক এবং পুলিশ ফোর্স জঙ্গলের মধ্যে প্রার্থনা করছিল। প্রার্থনা শেষ করে তারা সবাই যার যার মতো করে সারা জঙ্গলে মিনকে খুঁজতে শুরু করে। তারা কোনো কিছু বাদ দিচ্ছিল না, সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। মিনকে খুঁজে বের করার জন্য এখানে স্পেশাল ডগ স্কোয়াডকেও আনা হয়েছে। অন্য পাশে টেই ব্রিজের উপর থেকে নদী পথ ভালোভাবে দেখছিল, কিন্তু এখানেও মিনকে দেখতে পায় না। এদিকে আবার আকাশের অবস্থা ভালো না, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নামতে শুরু করবে। বেশ কিছুক্ষণ মিনকে
খোঁজাখুঁজির পর হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ে। যেহেতু ফা প্রেগনেন্ট তাই ভারী ফাকে নিয়ে তার বাড়িতেই আজকে রাতটা থাকার জন্য নিয়ে যায়। কিন্তু ফা বাড়ির প্রতিটা ঘর লাইট দিয়ে দেখতে থাকে, কিন্তু তার নজর পড়ে একটি ঘরে, যে ঘরটা তালা দিয়ে রাখা হয়েছে। ফা ভাবে বাড়ির সবগুলো ঘর খোলা, কিন্তু এই ঘরটা তালা মেরে রাখা হয়েছে কেন? তার একটু সন্দেহ হয়। সে ভারীকে ডাক দেয় দরজাটা খোলার জন্য। ভারী যখন এখানে আসে তখন তার পিছনে আমরা সেই আত্মাকে দেখতে পাই, কিন্তু ফার ফোনে কল আসার কারণে সে আত্মাটাকে দেখতে পায় না। ফোনের ওই পাশ থেকে এই ফাকে বলে একটা বডি পাওয়া গিয়েছে। কথাটা শুনে ফা বেশ ঘাবড়ে যায়। ফা বলে কার বডি পেয়েছো? কিন্তু তারা ভালোভাবে খেয়াল করে দেখতে পায় যে এটা কোনো মানুষের বডি না, এটা একটা গরুর বডি। এরপর ভারী তাদের ঘরে যতগুলো চাবি ছিল সবগুলো চাবি নিয়ে আসে। একটা একটা করে চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করে, কিন্তু কোনো চাবির মাধ্যমে তালাটা খোলা যাচ্ছিল না, কেননা এর মধ্যে এই তালার কোনো চাবিই নেই। তখন ফা বাহিরে তার গাড়ির কাছে চলে আসে আর তার গাড়ি থেকে একটা লোহার পাইপ নিয়ে আসে তালাটা ভাঙার জন্য। এক চাপ দিতে তালাটা ভেঙে যায়। দরজাটা খুলে তারা দুজনে অবাক হয়ে যায়, কেননা ভারী আজকে প্রথমেই দরজা খুললো। সে দেখতে পায় এখান থেকে একটা সিঁড়ি নিচের দিকে চলে গিয়েছে। তারা দুজন আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তারা এখানে অনেক মেশিন দেখতে পায়। তাদের ধারণা এটা হয়তো কোনো ল্যাব ছিল, আর এই ল্যাবের জন্যই ভারীর মা বাড়ির বাইরে এত বড় জেনারেটর লাগিয়েছে। ফা ভারীকে জিজ্ঞেস করে এই ল্যাবটা কে বানিয়েছে? ভারী বলে হয়তো এটা আমার মা বানিয়েছে। এরপর তারা দেয়ালে কাগজের মধ্যে কিছু লেখা দেখতে পায়। ফা এই রুমের লাইট জ্বালানোর জন্য সুইচ খুঁজতে থাকে। এক সময় সেটা পেয়েও যায়। সুইচ অন করতে সেখানে বিদ্যুৎ চলে আসে। তারা খেয়াল করে মেঝেতে রক্ত লেগে আছে। রক্ত দেখে মনে হচ্ছে রক্তটা বেশ কিছুদিন আগেই লেগেছে। তারা সামনে তাকাতেই তাদের চোখের সামনে একটা বস্তু দেখতে পায়, যেটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে। কাপড়টা সরাতে তারা এখানে একটা আইসোলেশন সেল দেখতে পায়। ভারীর মা যেখানে এক্সপেরিমেন্ট করেছে এটা তারা খুব ভালোভাবে বুঝে যায়। এরপর সেখানে পুলিশ এসে ইনভেস্টিগেশন শুরু করে আর সব জায়গার ছবি তুলে নেয়। এখানে তারা দেখতে পায় আইসোলেশন সেলের উপরে ঝলসে গেছে। তারা সেই বরাবর উপরে গিয়েও দেখতে পায় আলমারির নিচে ঝলসে আছে, আর এই আলমারির ভেতর থেকেই কিন্তু মিন গায়েব হয়ে গিয়েছিল। ফা বিছানা থেকে মিনের চুল পায়, তাছাড়া এখান থেকে আর কিছু খুঁজে পাওয়া যায় না। এদিকে সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও মিনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আস্তে আস্তে সবাই হাল ছেড়ে দিয়ে এখান থেকে চলে যায়। তারা অনেক কষ্ট করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই ব্যর্থ হয়। ভারী একদম অসহায় হয়ে পড়েছে। তার মেয়েকে না পেয়ে অনবরত কান্না করে যাচ্ছে। তার মেয়ে ছাড়া তার আর কেউ ছিল না। কিন্তু হুট করে ভারী নিচে কিছু একটা শব্দ পায়। তখন সে তাড়াতাড়ি ফাকে ফোন করে বলে কে যেন তার বাসায় ঢুকেছে। ফা যেন তাড়াতাড়ি তার বাসায় চলে আসে। এরপর ভারী বন্দুক নিয়ে সামনের দিকে এগিয়ে যায় দেখার জন্য যে তার ঘরে কে ঢুকেছে, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও সে সেখানে কাউকে দেখতে পায় না। তখন তার মনে হয় মিন হয়তো কারোর সাথে কথা বলছে। ভারী সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পায় সেই মেয়েটা মুখোশ পরে একা একাই গুনছিল। ভারী তাকে মিন বলে ডাক দেয়। তখন বাচ্চা মেয়েটা দৌড় উপরের রুমে চলে আসে। ভারী যখন মিনের রুমে যায় তখন সে দেখতে পায় ঘরের সবকিছু হাওয়াতে ভাসছে এবং আলমারির ওখান থেকে নীল আলো বের হয়ে আসছে। ভারী যখন আলমারিটা খুলে তখন সেখান থেকে মুখোশ পরা মেয়েটা তাকে টান দিয়ে ভেতরে নিয়ে যায়। এরপর ভারীকে দেখা যায় সে কোনো একটা ডাইমেনশনে ভাসছে, কিন্তু কিছুক্ষণ পরেই ভারী নিজেকে একটা আইসোলেশন সেলের ভিতর দেখতে পায় আর তার সামনে একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। মহিলাকে দেখে ভারীর গলা একদম শুকিয়ে যায়। আমরা দেখতে পাই 1991 সালের ঘটনা। এই বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এ হলো ভারী, আর তার মা পানিডা, আর তার বাবা চাই। 2024 সালে আমরা যে ভারীকে দেখতে পেয়েছি তার সাথে এই ভারীর কোনো মিল নেই। ভারী 2024 সালে একটা ছবিও পেয়েছিল ভারী আর তার বাবার। আর এখান থেকে কিন্তু আপনাদের সবকিছু জটিল মনে হতে থাকবে, তাই ভিডিওটা কোনোভাবে কাটবেন না, তাহলে কিছু বুঝবেন না। 1991 সাল পানিডা একটা পাওয়ার প্ল্যান্টে চাকরি করে। সেদিন পাওয়ার প্ল্যান্ট থেকে ফোন করে পানিডাকে বলা হয় তাড়াতাড়ি তার অফিসে আসতে হবে, কারণ অফিসে কিছু সমস্যা হয়েছে। এরপর পানিডা তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর পিছনে তার মেয়ে ভারী তার মাকে ডাকতে থাকে। এখানে আমরা বুঝে যাই পানিডা তার মেয়েকে একদমই সময় দিতে পারে না, এর জন্য ভারীর বাবা তাকে সব সময় দেয়। এরপর দেখা যায় নাটি গাড়ি চালিয়ে পানিডাকে তার অফিসে নিয়ে আসে আর আমরা তার চোখ একদম ভালো দেখতে পাই। তার মানে নাটি পুলিশদের যা কিছু বলেছিল সবকিছু সত্যি ছিল। তো যাই হোক, পানিডা অফিসে এসে সবার কাছ থেকে আপডেট নিচ্ছিল। পানিডা যখন পাওয়ার প্ল্যান্ট চালু করতে যায় তখন সেখানে কিছু ত্রুটি দেখা যায় এবং পাওয়ার প্ল্যান্টের উপরে একটা গোল সার্কেল তৈরি হয়, আর সেই সার্কেল থেকে একটা হিল শু পড়ে আর জুতাটার হিল ভাঙা ছিল। পানিডা এই বিষয়টি কিছুতেই বুঝতে পারে না, সবকিছু যেন তার মাথার উপর দিয়ে চলে গেল। রাতে পানিডা এই বিষয় নিয়ে রিসার্চ করছিল, তখন তার মেয়ে ভারী এসে তার মাকে গল্পের বই পড়ে শোনাতে বলে। তখন তার মা তাকে বলে আমি এখন পারবো না, এখন আমি কাজ করছি। এটা সেই গল্পের বই যেটা 24 সালে
সকালে ভারী তার মাকে পড়ে শোনাতে বলেছিল। তখন ভারী তার মায়ের কথাতে কষ্ট পেয়ে বইটা এনে আলমারিতে রেখে দেয়। তখন তার বাবা এসে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার। ভারীর বাবা চাই সবকিছুই বুঝতে পারছিল যে তার মা তাকে একদমই সময় দিচ্ছে না। চাই তখন তার মেয়েকে বলে এই গল্পের বইটা কার। ভারী বলে এটা আমার। তখন তার বাবা তাকে বলে তাহলে তোমার নামটি বইতে লিখে রাখো। এরপর তার বাবা তাকে গল্প পড়ে শোনায়। রাতে ভারী ঘুমাচ্ছিল। বাহিরে চেঁচামেচির আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। দরজা খুলে সে দেখতে পায় তার বাবা মা ঝগড়া করছে। এখানে চাই পানিটাকে বলছিল তুমি মেয়েকে একটু সময় দিলেও পারো, কিন্তু পানিটা চায়ের উপর অনেক রেগে যায়। সে বলে আমি সময় দিলে কাজ করবে কে। এরপর পানিটা রেগে সেখান থেকে চলে যায়। তো এর পরের দিন দেখা যায় তারা তিনজন মিলে ঘুরতে বের হয়েছে, কিন্তু পানিটার মন খারাপ। এরপর তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হলে পানিটা গাড়ি থেকে নেমে পড়ে। ভারী তার মায়ের জন্য কান্না করছিল, কিন্তু পানিটার এতে কিছু যায় আসে না। আর তখন পিছন থেকে একটা ট্রাক এসে গাড়িটাকে ধাক্কা দেয়, যার কারণে ভারী আর চায়ের সেখানেই মৃত্যু হয়। এরপর পানিটা তার মেয়ে আর তার স্বামীর শেষ কাজ সম্পূর্ণ করে। তাদের মৃত্যু হয় 24শে মার্চ 1991 সাল। পানিটা এখনো বিশ্বাস করতে পারছে না যে তার স্বামী আর তার মেয়ে এই দুনিয়াতে নেই। পানিটা এখন খুব আফসোস করছে তার মেয়ের জন্য, কারণ তার মেয়ে বেঁচে থাকতে তাকে সে একদমই সময় দিত না। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে 24 সালে যে ভারীকে দেখানো হয়েছিল সে কে। দেখতে থাকুন, একটু পরেই সবকিছু একদম পানির মতো বুঝে যাবেন। পানিটা তার স্বামী আর তার মেয়ের মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করতে থাকে, নিজেকেই দায়ী মনে করছিল। পানিটা রেগে গিয়ে গ্লাসে ঘুষি মেরে সেটা ভেঙে ফেলে, যেমনটা আমরা এপিসোড 1-এ দেখতে পেয়েছিলাম। ভারী এই আয়নার দিকেই অদ্ভুতভাবে তাকিয়েছিল। তো যাই হোক, এদিকে পানিটা প্রতিনিয়ত ডিপ্রেশনে ভুগছিল। তার মেয়ে আর তার স্বামীর মৃত্যু মেনে নিতে পারছে না, তাই সে সিদ্ধান্ত নেয় সে সুইসাইড করবে। পানিটা সুইসাইড করার জন্য একটা ব্রিজের উপর যায়, কিন্তু সে দেখতে পায় পানির উপরে একটা সার্কেল তৈরি হয়েছে, যেমনটা পাওয়ার প্ল্যান্টেও হয়েছিল। তখন তার পা থেকে একটা জুতা খুলে সেই সার্কেলের মধ্যে পড়ে যায়, আর তখন সার্কেলটাও গায়েব হয়ে যায়। আর কিছুদিন আগে পানিটা কিন্তু তার পাওয়ার প্ল্যান্টের সার্কেল থেকে একটা জুতা পেয়েছিল, ঠিক এই জুতাটাই পেয়েছিল। এখন পানিটা বুঝতে পারে যে সে হয়তো কোনো টাইম ট্রাভেলের প্লট খুলে দিয়েছে। এখন আপনাদের আমি একটা বিষয় ক্লিয়ার করে দেই, তাহলে সিরিজটা বুঝতে আপনাদের একদম সহজ হয়ে যাবে। কিছুদিন আগে যখন ভারী আর তার বাবা বেঁচে ছিল, তখন পাওয়ার প্ল্যান্টে কিছু ত্রুটির কারণে সেখানে একটা সার্কেল তৈরি হয়, আর সেখান থেকে পানির একটা জুতা পায়। এখানে বিষয়টা এমন হচ্ছে, এই সার্কেলে ত্রুটি থাকার কারণে সে ভবিষ্যতে পৌঁছে গিয়েছিল। পানিটা ভবিষ্যতে সুইসাইড করতে যাবে, সেটা সে বর্তমানে কিছু অংশ দেখতে পেয়েছিল, কিন্তু তখন সে এটা বুঝতে পারেনি। আশা করি এই কাহিনীটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এরপর পানিটা তার সব কাজ বাদ দিয়ে তার বাসায় একটা জেনারেটর লাগায়, কারণ সে বুঝতে পেরেছে সে কোনো টাইম ট্রাভেলের দরজা খুলে দিয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় সে অতীতে গিয়ে তার মেয়ে আর তার স্বামীকে টাইম ট্রাভেলের মাধ্যমে ফিরিয়ে আনবে। এরপর এক্সপেরিমেন্ট করার জন্য যাবতীয় যা যা লাগে সবকিছু পানিটা বেসমেন্টে নিয়ে আসে। প্রথমবার মেশিন অন করে, কিন্তু কোনো কাজ হয় না। পরের দিন আবার চেষ্টা করে, তাও কোনো কাজ হয় না। 3 দিনের মাথায় মেশিন অন করে সে নিজেই আইসোলেশন সেলের ভেতর ঢুকে যায়, কিন্তু এখনো কোনো কাজ হয় না দেখে সে বিরক্ত হয়ে যায়। এরপর মেশিন আবার অন করে, তখন আইসোলেশন সেলের ভেতর একটা সার্কেল তৈরি হয়, এবং কিছুক্ষণের মধ্যে সেখানে ভারীর মেয়ে মিন চলে আসে। এখানে টাইম ট্রাভেলের মেশিনটা 1991 সাল থেকে 2024 সালে পৌঁছে যায়, আর সেখান থেকে ভারীর মেয়ে মিনকে নিয়ে আসে। এটা সেই দিনের ঘটনা যেদিন মিন আলমারির ভিতর থেকে গায়েব হয়ে গিয়েছিল। পানিটা অতীতে যাওয়ার পরিবর্তে সে ভবিষ্যতে পৌঁছে গিয়েছিল। এখানে পানিটা কল্পনা করতে পারছে না যে টাইম ট্রাভেল বলতে কিছু আছে। মিন এখানে অজ্ঞান অবস্থায় ছিল। মিনের যখন জ্ঞান ফিরে আসে তার মাকে খুঁজতে থাকে, কিন্তু তার মাকে খুঁজে না পেয়ে সে কান্না শুরু করে দেয়। মিন কান্না করছিল দেখে পানিটা তাকে ঘুরতে নিয়ে যায়, তাকে অনেক জামা কাপড় কিনে দেয়, তাকে নিয়ে অনেক সময় কাটায়। কেউ যখন পানিটাকে জিজ্ঞেস করে এই মেয়েটাকে, পানিটা তখন সবাইকে বলে এটা আমার মেয়ে। এরপর মিন একটা মুখোশ কিনে, আর এই মুখোশকে আপনারা চিনতে পেরেছেন। এর আগের পর্বে ভারী এই মুখোশ পরা মেয়েটাকেই দেখতে পেয়েছিল। তো যাই হোক, পানিটা এখনো বিশ্বাস করতে পারছে না যে এই মেয়েটা টাইম ট্রাভেল করে এখানে এসেছে। তাই পানিটা মিনকে জিজ্ঞেস করে তোমার বাসার নাম্বার দাও, কিন্তু পানিটা যখন সেই নাম্বারে ফোন দেয় সেই নাম্বারে ফোন ঢুকছিল না। তখন পানিটা মিনকে বলে এটা কিসের নাম্বার। মিন বলে এটা ফোন নাম্বার, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তখন এই ফোন নাম্বার আবিষ্কারই হয়নি। মিন কান্না করতে শুরু করে, সে বারবার পানিটাকে বলে আমি আমার মায়ের কাছে যাব, আমার মায়ের কথা আমার খুব মনে পড়ছে। এরপর পানিটা মিনকে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে যখন পানিটার ঘুম ভাঙে সে দেখতে পায় মিন মুখোশ পরে তার সামনে দাঁড়িয়ে আছে, আর আঙ্গুল দিয়ে জানলার দিকে ইশারা করছে। আপনাদের হয়তো মনে আছে আগের পর্বে একদিন ভারী ঘুম থেকে উঠে মুখোশ পরা একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। সে মুখোশ পরা মেয়েটা কিন্তু জানলার দিকে ইশারা করছিল, আর সেই সময় জানলার সামনে দাঁড়িয়ে ছিল মিন। আর এখানে দেখানো হয়েছে 1991 সালের কাহিনী আর 2024 সালের কাহিনী। ভারী এই মুখোশ পরা মেয়েটাকে দেখতে পেলেও এই মুখোশ পরা মেয়ে ভারীকে দেখতে পায়নি। সে দেখেছে পানিটাকে, আর পানিটা জানলার কাছে মিনকে দেখতে পায়নি, আর ভারী পানিটাকে দেখতে পায়নি। যতটা সহজ ভাবে বোঝানো যায় আমি ঠিক
ততটা সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝে গিয়েছেন। এরপর মিন সেই গল্পের বইটা খুঁজে পায়, আর এই গল্পের বইটা একসময় ভারী তার মাকে পড়ে শোনাতে বলেছিল, কিন্তু সেদিন তার মা তাকে গল্প শোনায়নি। কিন্তু আজ মিনকে সেই গল্প পড়ে শোনায়। মিন পানিডাকে বলে, এটা কার বই? এরকম বই আমারও একটা আছে। এরপর পানিডা মিনকে বই পড়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু পানিডা তার মেয়ে আর তার স্বামীকে হারানোর শোক এখনো ভুলতে পারেনি। তাই সে আবারও সেই মেশিনটা অন করে। সে চাইছিল তার মেয়েকে অতীতে গিয়ে ফিরিয়ে আনার জন্য। মেশিনটা অন হয়ে যায়, আর আইসোলেশন সেলের ভেতর সেই সার্কেল চলে আসে। আর 2024 সালে সেই সময়টা দেখা যায় যখন ভারী তার মেয়ে মিনকে খুঁজছিল। তখন 2024 সাল থেকে ভারী 1991 সালের টাইম টেবিলের মাধ্যমে চলে আসে। আর ভারী তার সামনে তার মাকে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন ভারী তার মাকে মা বলে ডাক দেয়, কিন্তু পানিটা ভারীকে দেখে ভূত দেখার মতো অবাক হয়ে যায়। ভারী গায়েব হওয়ার আগে ফাকে ফোন করেছিল, তাই ফা গাড়ি নিয়ে সেই রাতেই ভারীর বাড়িতে চলে এসেছে। ফা বাড়িতে এসে দেখতে পায় দরজা ভেতর থেকে লাগানো রয়েছে। ফা ভারীকে অনেক ডাকাডাকি করে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পায় না। তাই ফা জানলা দিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। ফা দেখতে পায় বাড়িটা একদম অন্ধকার, কোনো সারা শব্দ নেই। এরপর ফা ভারীকে ফোন দেয়, তখন উপরে ফোন বেজে ওঠে। ফা উপরে গিয়ে দেখতে পায় আলমারির সামনে ভারীর ফোনটা পড়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে বাকি পুলিশ চলে আসে, আর তখন আমরা ফার পিছনে সেই আত্মাটাকে দেখতে পাই। এরপর আমাদের 1992 সাল দেখানো হয়। ভারী এখানে তার মাকে চিনতে পেরে তাকে মা বলে ডাকছে। পানিডা বলে, তুমি কে? আমাকে মা বলে ডাকছো কেন? যেহেতু ভারী 2024 সাল থেকে 1992 সালে চলে এসেছে, তাই সে তার মাকে চিনতে পেরেছে, কিন্তু পানিডা তাকে চিনতে পারছে না। এরপর ভারী রিভলভার বের করে, যেটা দেখে পানিডা ভয় পেয়ে যায়। তখন ভারী তার মাকে বলে, মা তুমি ভয় পেও না, এটা আমি আমার কাছে আত্মরক্ষার জন্য রেখেছি। তখন পানিডা বলে, রিভলভার নিচে রেখে তুমি একটু পিছিয়ে যাও। তখন ভারী তার মায়ের কথা শুনে রিভলভারটা রেখে পিছনের দিকে চলে যায়। তখন পানিডা রিভলভারটা তার কাছে নিয়ে নেয়, আর আইসোলেশন সেলের ভিতর ভারীকে আটকে রেখে যখন পানিডা চলে যাবে, তখন ভারী তাকে বলে, এটা কি করছো মা? আমি তোমার মেয়ে ভারী। ভারীর কথা শুনে পানিডা ভারীকে বলে, তুমি আমার মেয়ের নাম জানলে কিভাবে? এরপর পানিডার মাথায় খুব যন্ত্রণা হয়, তাই সে রুম থেকে বের হয়ে যায়। আর ভারী আইসোলেশন সেলের ভেতর থেকে তার মাকে ডাকতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। অলরেডি তার মা এখান থেকে চলে গিয়েছে। যদি আপনাদের এখানে বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি। পানিডা রয়েছে 1992 সালে, আর ভারী এসেছে 2024 সাল থেকে। যেহেতু ভারী 2024 সাল থেকে 1992 সালে এসেছে, এর জন্য ভারী তার মাকে চিনতে পারছে, কিন্তু পানিডা 2024 সালের তার মেয়ে ভারীকে চিনতে পারছে না। কারণ ভারীর চেহারাটা ছোটবেলার মতো নেই, বড় হলে সবারই চেহারা পরিবর্তন হয়, যেমনটা ভারীর হয়েছে। এই কারণেই পানিডা তার মেয়েকে চিনতে পারছে না। সব থেকে অদ্ভুত বিষয়টা হচ্ছে, পানিডা তো জানেই না যে ভারী 2024 সাল থেকে এসেছে, আর এই বিষয়টা ভারীও জানে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এরপর 2024 সালের কাহিনী দেখানো হয়। ফা এখানে একটা ব্যাগ খুঁজে পায় যেখানে 10 লাখ টাকা আছে, এবং সেখান থেকে একটা কাগজ পায়। কাগজটা ছিল ভারী আর তার স্বামীর ডিভোর্সের কাগজ। এরপর ফা ব্যাগটা নিয়ে থানায় পাঠিয়ে দেয়। তার এখানে চিন্তা করছিল, ভারী যদি এই বাড়ি থেকে পালিয়ে যায়, তাহলে অবশ্যই সে এই টাকাগুলো নিয়ে পালাবে, কিন্তু টাকাগুলো বাড়িতেই আছে। এমনকি তার গাড়িটা বাইরে যেভাবে রাখা ছিল সেভাবেই আছে। তার মানে ভারী এখান থেকে পালায়নি, আর এই বাড়িতে কিছু একটা তো অবশ্যই আছে। এতদিন ভারী মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আবার আজকে ভারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের কাছে এই কেসটা কেমন যেন একটু অন্যরকম লাগতে শুরু করেছে এখন। এরপর ফা কিছু কাগজ, একটা বই খুঁজে পায়। বইয়ের ভিতরে একটি ছবিও ছিল। ছবিটা হচ্ছে ভারীর মা পানিডার। এরপর এই ব্যাগটাও থানায় পাঠিয়ে দেয়। তারা টেবিলে দুইটা ছবি দেখতে পায়, ভারী আর তার বাবার, কিন্তু তারা কেউ এই ছবিতে থাকা দুইজন ব্যক্তিকে চিনতে পারে না। এরপর সেখানে নাটি আসে। তখন ফা নাটিকে জিজ্ঞেস করে, কাল রাত থেকে ভারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কি এই বিষয়ে কোনো কিছু জানেন? তখন নাটি বলে, না আমি এই বিষয়ে কিছু জানি না। ফা নাটিকে বলে, নিচে যে ল্যাবটা আছে সেটা কার ছিল? তখন নাটি বলে, এটা হচ্ছে পানিডার। ফা বলে, পানিডাকে? নাটি বলে, পানিডা হচ্ছে এই বাড়ির মালিক, মানে ভারীর মা। ফা আরো জিজ্ঞেস করে, সে এই ল্যাবটা কেন বানিয়েছিল আর তিনি কি কাজ করতেন? নাটি বলে, পানিডা একজন প্রফেসর ছিলেন এবং তিনি জলবিদ্যুৎ বাঁধের প্রকৌশলী ছিলেন, আর তার ল্যাবে আমাদের কাউকে যেতে দেয়নি, সবসময় বন্ধ করে রাখতো। এরপরটি সেই দুইটা ছবি এনে নাটিকে দেখায় আর তাকে জিজ্ঞেস করে এরা কারা, কিন্তু নাটি তখন চুপ করে থাকে। আবার আমাদের 1992 সালের কাহিনী দেখানো হয়। পানিডা ভারীর জন্য খাবার নিয়ে এসেছে। খাবার রেখে যখন পানিডা সেখান থেকে চলে যাচ্ছিল, তখন ভারী বলে, আমাকে এখানে আটকে রেখেছো কেন মা? আমাকে এখান থেকে ছেড়ে দাও। কিন্তু পানিডা তাকে বলে, চুপচাপ মুখ বন্ধ রেখে খেয়ে নাও। পানিডা এর
এরপর ভারীকে জিজ্ঞেস করে তুমি কোথায় থেকে এসেছো। ভারী বলে এই বাড়িতে আমি থাকি, আর আমি জানি না আমি এখানে কিভাবে এলাম। আমি তো উপরের তালাতে আমার মেয়েকে খুঁজছিলাম, কিন্তু হঠাৎ করে আমি এখানে চলে আসি। মেয়ের কথা শুনে পানির একটু অবাক হয় আর তাকে জিজ্ঞেস করে কে তোমার মেয়ে। ভারী বলে আমার মেয়ের নাম মিন, তার বয়স 5 বছর। তুমি কি আমার মেয়েকে দেখেছো? তখন পানিটা ভারীকে চুপ করিয়ে দিয়ে রিভলভার নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পানিটা রুমে এসে পাগলের মতো করতে থাকে। তার মাথা কোনোভাবে কাজ করছিল না, সে ভাবতেই পারছে না তার সাথে এগুলা কি হচ্ছে। তখন সেখানে নাটি এসে তাকে এভাবে দেখে ফেলে। পানিটা তখন নাটিকে বলে আমার তোমার সাহায্য দরকার। এরপর আমাদের আবার 2024 সালের কাহিনী দেখানো হয়। ফা ভারী আর তার মেয়ে মিনের নিখোঁজ হওয়ার সব কাগজগুলো বোর্ডে লাগিয়ে রাখছে। এখানে ফা একটা বিষয় বুঝতে পারছে না যে ভারীর ছোটবেলার চেহারা কিভাবে দুটো হয়, আর জারুক আনন্দ বাড়ির আসল রহস্যটা কি। তারা ঠিকভাবে কোনো হিসাব মিলাতে পারছিল না। ওই সময় দানাই ফাকে ফোন করে তার রুমে যেতে বলে। ফা এখানে এসে দেখতে পায় এখানে ভারীর হাজবেন্ডও রয়েছে। তখন দানাই ইউথুচাইকে জানায় যে ফা এই কেসের তদন্ত করছে, আর ইউথুচাই একজন কর্নেল। এখানে তাদের মধ্যে অনেক কথা হয়, কিন্তু ইউথুচাই বারবার শুধু টাকার কথাই বলছিল। তখন ফা বলে আপনার কাছে কি আপনার মেয়ে স্ত্রীর চেয়ে টাকাই বড়? আর আপনি কাল রাতে কোথায় ছিলেন? কারণ ভারী কাল রাতে আমাকে ফোন দিয়ে বলেছিল তার ঘরে কেউ একজন ঢুকেছে, আর সেই লোকটা আপনি নয়তো? দানাই তখন ফাকে বলে কাল রাতে সে আমার সাথেই ছিল একটা রেস্টুরেন্টে। তখন ফা সেই রুম থেকে বের হয়ে যায়। সে একটা ফাইল খুঁজে পায়। ফাইলে লেখা ছিল একটা গুরুতর অপরাধ, জারকানন্ত হাউস, 25 মে 1992। ফাইল খোলার পর সেখানে একটা .38 মডেলের একটা রিভলভারের ছবি দেখতে পায়, আর এখানে সেই রিভলভারটাও ছিল। এরপর আবার 1992 সালে দেখতে পাই ভারীকে পাহারা দেওয়ার জন্য নাটি এসেছে। ভারী নাটিকে বারবার তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু নাটি তার কোনো কথা শুনে না। এরপর ভারী অসুস্থতার ভান ধরে। যখন নাটি তাকে সাহায্য করার জন্য দরজা খুলে, তখন ভারী তাকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। উপরে এসে দেখতে পায় দরজা বাহির থেকে লাগানো আছে। বাহির এসে মিনকে দেখে তাকে ডাক দেয়। মিন ভয় পেয়ে যায়। অবশ্য মিন ভালোভাবে ভারীকে দেখতে পায়নি, আর তখনই নাটি তাকে পেছন থেকে ধরে ফেলে। সেখানে পানিটা আসলে মিন তাকে বলে ভেতরে কেউ একজন আছে। পানিটা বলে না শোনা, ভেতরে কেউ নেই, আর তুমি এখানে কখনো খেলতে এসো না, এই জায়গাটা অনেক বিপজ্জনক। এরপর মিন সেখান থেকে চলে যায়। পানিটা দরজা খুলে দেখতে পায় ভারীকে নাটি ধরে রেখেছে। তখন পানিটা নাটিকে বলে একে এখান থেকে নিয়ে যাও, সে যেন আর এখানে কখনো আসতে না পারে। এরপর আবার 2024 সালের কাহিনীতে দেখতে পাই ফা রিভলভার এনে টেইকে জিজ্ঞেস করে এটার সম্পর্কে। তখন সেখানে থাকা একজন পুলিশ তাদের বলে এই রিভলভারের সিরিয়াল নাম্বার দেখে মনে হচ্ছে এটা 2000 সালের প্রথম দিকে তৈরি করা হয়েছে। ফা তখন টেইকে বলে এই রিভলভার যদি 2000 সালের প্রথম দিকে তৈরি করা হয়, তাহলে এটা কিভাবে 1992 সালে পৌঁছালো? তাদের মাথায় কোনো কিছু ঢুকছে না, হয়তো আপনাদেরও মাথায় ঢুকছে না। দেখতে থাকুন, সবকিছু বুঝতে পারবেন। আর জারকানন্ত হাউসের 25 মে 1992 সালের একটা কেস বিজয় এর কাছে এসেছিল, আর এই ফাইলটি হচ্ছে সেই ফাইল। আর এই বিজয় হচ্ছে ফা এর বাবা। সে এখন রিটায়ারমেন্ট করেছে। এরপর ফা আরটি একটা রেস্টুরেন্টে চলে আসে, আর এই রেস্টুরেন্টে গতকাল ভারীর হাজবেন্ড আর দানাই এসেছিল। সিসি ক্যামেরাতে দেখতে পায় আগামীকাল দানাই আর ভারীর হাজবেন্ড এখানে এসেছিল, আর তাদের সাথে দুজন মেয়েও ছিল। ফা এখানে বুঝতে পারে তারা দুজন একরকম, শুধু তারা মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে। এটা দেখে ফা অনেক কষ্ট পায়। এতদিন ভেবেছিল হয়তো দানাই তাকে একটু হলেও ভালোবাসে, কিন্তু আজ একদম শিওর হয়ে গিয়েছে যে দানাই আসলে মেয়েদেরকে নিয়ে শুধু ফুর্তি করে। এতদিন ধরে ফার মনের দানাইয়ের জন্য যে ভালোবাসাটুকু ছিল তাও আজ শেষ হয়ে গিয়েছে। এরপর আমাদের 1992 সালের কাহিনী দেখানো হয়। ভারীকে মুখ বেঁধে নাটি কোথাও নিয়ে যাচ্ছে। যখন ভারী বুঝতে পারে যে তাকে হয়তো মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছে, তখন ভারী গাড়ির হ্যান্ড ব্রেকে জোরে একটা লাথি মারে, যার কারণে গাড়িটা উল্টে যায়। নাটি অজ্ঞান হয়ে গিয়েছে। তখন ভারী রেডিওতে 1992 সালের একটা খবর শুনতে পায়। 1992 সালের খবর শুনে ভারী একটু অবাক হয়। এরপর ভারী দৌড়ে তার বাড়ির দিকে আসছিল। তখন সে মিনকে দেখতে পায়। মিন যখন তাকে দেখে, সাথে সাথে পিছন থেকে নাটি এসে তাকে মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। আর এপিসোড 1-এও কিন্তু মিন তার মাকে এখানে দেখেছিল, মানে তার মা দু জায়গায় ছিল, 2024 সালেও ছিল আর 2092 সালেও আছে। নাটি ভারীকে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়ার সময় ভারী হাতে একটা পাথর নিয়ে নেয়। এরপর নাটিকে আবার আইসোলেশন সেলে বন্ধ করে রাখা হয়, কিন্তু পানিডা নাটিকে অনেক বকছিল কেন সে আবার ভারীকে এখানে নিয়ে এসেছে। এরপর 2024 সালে দেখানো হয় ফা গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল। তখন তাকে থানায় থেকে ফোন দিয়ে বলে সেই বন্দুকের সিরিয়াল নাম্বার খুঁজে পাওয়া গেছে। বন্দুকটা 2006 সালে রেজিস্টার হয়েছে, আর মালিকের নাম হচ্ছে ইউথাচাই, মানে ভারীর স্বামী। এরপর ফা তার বাবার সাথে দেখা করতে আসে। তার বাবাকে 1992 সালের সেই কেসের ব্যাপারে জিজ্ঞেস করে, আর একটা পুড়ে যাওয়া মেয়ের ছবি দেখিয়ে বলে এই মেয়েটা কে। তখন ফা এর বাবা বলে এটা একটা পাগল মেয়ে। তখন বাড়ির মালিক নিজের আত্মরক্ষার জন্য তার উপর গুলি চালায়। তখন ফা
তার বাবাকে বলে এই মেয়েটা কোথায় থেকে এসেছিল আর কিভাবে এসেছিল এই কথাটা কেন ফাইলে উল্লেখ করা নেই। তখন ফা এর বাবা বলে তার কাছে কোনো আইডি কার্ড ছিল না, তার কাছে শুধু একটা বন্দুক ছিল। ফা তখন সেই বন্দুকের ছবি দেখিয়ে বলে এই বন্দুকটাই কি তার সাথে ছিল? ফা এর বাবা বলে হ্যাঁ অবশ্যই এই বন্দুকটাই তার সাথে ছিল। তখন ফা তার বাবাকে বলে এই বন্দুক ওইখানে কিভাবে গেল? এই বন্দুকটা 2006 সালে নিবন্ধিত হয়েছিল, এটা কিভাবে 30 বছর আগে যাবে? কিন্তু তার বাবার কাছে এই কথার কোনো উত্তর নাই। সে বলে মেয়েটার কাছে একটা নাম্বার ছিল, কিন্তু সেই নাম্বারটা খেয়াল করে বলতে পারে না। এরপর ভারী থানায় এসে ভাবতে থাকে এই বন্দুক যদি 2006 সালে নিবন্ধন হয়ে থাকে তাহলে এটা কিভাবে 1992 সালে পৌঁছালো? সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। হয়তো আপনাদেরও সব কাহিনী মাথার উপর দিয়ে যাচ্ছে, চিন্তার কিছু নেই, এই পর্বেই আপনারা একদম সবকিছু জানতে পারবেন। 1992 সালে দেখানো হয় পানিটা নাটিকে ভারীর থেকে আনা বন্দুকটা দিয়ে বলছে এটা তোমার কাছে রাখো তোমার আত্মরক্ষার জন্য, যদি মেয়েটা বেশি বাড়াবাড়ি করে তাহলে ওকে গুলি করে দিও। কিন্তু নাটি বলে ম্যাম আমি মেয়েটাকে মারতে পারবো না। তখন পানিটা বলে যদি মেয়েটা বাড়াবাড়ি করে আর ওকে যদি তুমি না মারো তাহলে দেখা যাবে ওই আমাদেরকে মেরে ফেলবে। এরপর দেখা যায় নাটি বসে ভারীকে পাহারা দিচ্ছে। তখন ভারী নাটকে বলে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এটা 1992 সাল তাই না? নাটি বলে হ্যাঁ এটা 1992 সাল। তখন ভারী বলে আমার নাম ভারী, আমি ভবিষ্যৎ থেকে এখানে এসেছি, আর তোমার মালিক হচ্ছে আমার মা, আর আমার মেয়ে তোমার মালিকের কাছে রয়েছে। তখন নাটি বলে এইসব উল্টাপাল্টা কথা বন্ধ করো, আমার মালিকের মেয়ে আর তার স্বামী মারা গিয়েছে। এরপর 2024 সালে দেখানো হয় ফা ছোট ভারী আর তার বাবার ছবি দেখছে। এখানে একটা মেয়ের ছবি দেখা যায়, ছবিতে লেখা ছিল উপর থেকে পড়ে গিয়ে মুখে আগুন লাগার কারণে মেয়েটা মারা গিয়েছে। তখন তার মনে পড়ে যায় তার বাবাও বলেছিল যে এই মেয়েটার হাতে একটা নাম্বার ছিল। তখন ভারী সেই নাম্বারটা খুঁজে পায় আর এখানে ফা সবকিছু জানতে পারে। আর আপনাদের পুরো ঘটনাটা বুঝিয়ে বলি তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটা মারা যায় 1992 সালে, আর এই মেয়েটা হচ্ছে ভারী। আর কিছুদিন আগে যখন মিন মানে ভারীর মেয়ে হারিয়ে যায় তখন ফা ভারীকে একটা নাম্বার দিয়েছিল, মানে ফোন নাম্বার। সেই নাম্বারটা 1992 সালে ভারী যে মারা গিয়েছে তার হাতেও এই নাম্বারটাই ছিল। এখানে এমনটা হয়েছে যে ভারীকে যখন ফা তার ফোন নাম্বারটা দেয় তখন ভারী টাইম ট্রাভেলের মাধ্যমে 1992 সালে পৌঁছে যায়। তো এরপর কি হয়েছিল সেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আর এই বিষয়টা এখন ফা এর কাছে একদম ক্লিয়ার হয়ে যায়। ফা সব বুঝতে পারে যে ভারী ওই বাড়িতে আছে, কিন্তু ভবিষ্যতে না, সে অতীতে পৌঁছে গিয়েছে। যদি ফা এই কথাগুলা কাউকে বলে কেউ এই কথাগুলো বিশ্বাস করবে না, তাই সে একাই বেরিয়ে যায়। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ইতিমধ্যে ফা বাড়িতে চলে এসেছে। সে ঘরে গিয়ে ঘরে চারপাশটা ভালোভাবে দেখতে থাকে। অন্য পাশে দেখা যায় 1992 সালে নাটি ভারীকে রুমের মধ্যে আটকে রেখে সে বাহিরে বসে আছে। এদিকে ভারী তার সাথে করে যে পাথরটা নিয়ে এসেছিল এই পাথরটা দিয়ে গ্লাস ভেঙে আইসোলেশন সেলের ভেতর থেকে বাহিরে বের হয়ে আসে। তখন নাটি সেখানে ভারীকে বাধা দেওয়ার জন্য চলে আসে। নাটি ভারীকে বলে চুপচাপ পিছিয়ে যাও, না হলে কিন্তু আমি গুলি করে দিব। কিন্তু তখনই ভারী একটা কাচের টুকরা নিয়ে নাটির চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এই কারণেই আমরা ভবিষ্যতে নাটির একটা চোখ নষ্ট দেখতে পেয়েছিলাম। এরপর ভারী বন্দুকটা নিয়ে রুম থেকে বের হয়ে পড়ে আর মিনের কাছে চলে আসে। মিন তখন ঘুমাচ্ছিল। ভারী যখন মিনকে ডাক দেয় তখন সাথে সাথে পিছন থেকে পানিটা এসে ভারীকে ধরে রুম থেকে বাহিরে নিয়ে যায়। ভারী পানিটাকে বারবার বলছিল মা আমি তোমার মেয়ে ভারী, আমি 24 সাল থেকে এখানে চলে এসেছি, আর আমার মেয়ে মিন সে তোমার নাতনি। কিন্তু পানিটা এসব কিছুই বিশ্বাস করতে পারছিল না। এখানে তাদের মধ্যে অনেকক্ষণ হাতাহাতি হয়। ভারী তার মাকে আবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মা কোনোভাবে বুঝতেই চাইছে না যে ভারী টাইম ট্রাভেলের মাধ্যমে সে আর তার মেয়ে মিন 2024 সাল থেকে 1992 সালে চলে এসেছে। এরপর পানিটা ভারীকে উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর উপরে থাকা লাইটে আগুন লেগে গিয়ে সেটা ভারীর মুখের উপর পড়ে, আর তার মুখে আগুন ধরে যায়, আর সে সেখানেই মারা যায়। আর 2024 সালে ফা এই সবকিছুই বুঝতে পেরেছে যে ভারী এই বাড়িতে আছে, কিন্তু অতীতে ফা এখানে অনেক কান্না করছিল ভারীর জন্য। তখন সেখানে বাকি সব পুলিশ চলে আসে, কিন্তু ফা তাদের কিছু বলে না, কারণ সে যদি এইসব কথা সবাইকে বলে তাহলে তার কথা কেউ বিশ্বাস করবে না, উল্টো তাকে পাগল ভাববে। তাই ফা সবাইকে কিছু না বলে সেখান থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। এর কিছুদিন পর আমরা দেখতে পাই ফা এর সুন্দর একটা বাচ্চা হয়েছে, আর তাকে এখান থেকে বদলি করে অন্য জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে। অন্য পাশে 1992 সালে দেখা যায় পানিরা সবগুলো মেশিন ভেঙে ফেলেছে এবং মিনকে বলে আজকে থেকে তুমি ভারী, আজকে থেকে তোমার একটাই পরিচয়, তুমি আমার মেয়ে আর আমি তোমার মা। এরপর পানিরা মিনকে নিয়ে সারা জীবনের মতো এই বাড়ি থেকে চলে যায়। আর উপরে আমরা দেখতে পাই ভারীকে, সে বারবার মিনকে ডাকছিল কিন্তু মিন তাকে আর দেখতে
পায় না। ভারী অসহায়ের মতো তার মেয়ের দিকে তাকিয়ে থাকে, তার চোখ দিয়ে পানি পড়ছিল। আর আমরা আগের পর্বগুলোতে দেখেছিলাম মিন একটা জিন বা আত্মাকে দেখতে পেত, আসলে সেটা ছিল মিনের মা, মানে ভারী। এভাবে আস্তে আস্তে অনেকগুলো বছর কেটে যায়। এখন মিন অনেক বড় হয়ে গিয়েছে, মানে ভারী। মিন আর ভারী একই, আর পানিটা বৃদ্ধ হয়ে গিয়েছে, সে কিছু মনে রাখতে পারে না। আর এখানে মিনকে দেখতে একদম ভারীর মতো লাগছে। ওই সময় পানিটা তার গলা চেপে ধরে, তখন ভারী পানিটাকে বলে, মা আমি ভারী, আমাকে ছেড়ে দাও। তখন পানিটা বুঝতে পারে যে আজকে থেকে কিছু বছর আগে সে যাকে মেরে ফেলেছে সেই তার মেয়ে ভারী ছিল। আর তখন ভারী তার মাকে একই কথা বলছিল, মা আমাকে ছেড়ে দাও, আমি তোমার মেয়ে ভারী। এরপর পানিটা ভারীকে কাঁদতে কাঁদতে বলে, যেও না, কখনো আর বাড়িতে যাবে না, কখনোই সেই বাড়িতে যেও না। আর এই জন্যই হয়তো এই সিনেমার নাম রাখা হয়েছে ডোন্ট কাম হোম। তো যাই হোক, তো এরপর আমরা দেখতে পাই ভারী রিপোর্টার হয়ে গিয়েছে। আর তখন সেখানে তার সাথে পরিচয় হয় ইউথচায়ের, এবং কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। তাদের একটা সন্তানও হয়, আর এই সন্তানটাই হচ্ছে মিন। এখন ভারী আবার মিনকে নিয়ে জারকানত হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কারণ তার স্বামী তার উপর অনেক অত্যাচার করছিল, যেমনটা আমরা এর আগেও দেখতে পেয়েছিলাম। আর এখানে এই সিরিজটা সম্পূর্ণ শেষ হয়ে যায়। এখানে আপনাদের কিছু বিষয় ক্লিয়ার করে দেই। 1992 সালে পানিডার মেয়ে ভারী এবং তার স্বামী দুর্ঘটনায় মারা যান। এরপর পানিডার ওই ল্যাবের ঘরের রহস্যটা পুরোপুরি স্পষ্ট করেনি, যেখানে ভবিষ্যৎ থেকে আগমন ঘটে মিনের, মানে ভারীর মেয়ের। এরপর ভারীও 1992 সালে চলে আসে তার মেয়েকে নিয়ে যেতে। ভারী কিভাবে আসে বা কার সাহায্যে সেটাও স্পষ্ট রেখেছে। ভারী তার মেয়েকে নিয়ে যেতে চাইলে পানিডা মিনকে দেয়নি, এবং ভারীকে চিনতেও পারেনি। মূলত মিনই ভারী, ভারী মিন। একসময় পানিডা ভারীকে হত্যা করে এবং মিনের নতুন নাম দেয় ভারী। ব্যাস, কাহিনী এখান থেকেই বারবার শুরু হয়। তো এরপর সিজন 2 যখন নামবে তখন আমরা রহস্যটা পুরোপুরি বুঝতে পারবো যে এই টাইম ট্রাভেলের শুরু হলো কিভাবে। এখানে কিছু বিষয় অস্পষ্ট আছে, যেমন পানিডা 2024 সাল থেকে ভারীকে 1992 সালে নিয়ে এসেছে। কিন্তু এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে যদি ভারীকে 1924 সাল থেকে নিয়ে আসা হয়, তাহলে তো আমরা দেখেছিলাম যে ভারী অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, তাহলে ভারী কিভাবে 2024 সালে পৌঁছালো? পানিডা তো চাচ্ছিল তার মেয়েকে ফিরিয়ে আনার জন্য অতীতে গিয়ে, কিন্তু সে ভবিষ্যৎ থেকে ভারীকে নিয়ে এসেছে। আর এই বিষয়টাই এখানে ক্লিয়ার করা হয়নি, আর এটা হয়তো আমরা সিজন 2 আসলে জানতে পারবো। তো এই সিরিজটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।